আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এসে। এটা অনেক জায়গায় কম্পোজিশন নামেও আসে। দেখো, মূলত আমরা যে প্যারাগ্রাফ লিখি অথবা বাংলায় যেটা অনুচ্ছেদ সেটাকে বলা হয় তোমার ইংলিশিতে প্যারাগ্রাফ, এবং এসে হলো বাংলায় যেটা আমরা রচনা লিখি সেটা হলো এসে। প্যারাগ্রাফে যেমন এক প্যারায় লিখতে হয়, কোনো প্যারা প্যারা করে দেওয়া যায় না, কিন্তু এসে হলো তার ভিন্নধর্মী একটা কারণ। এসেতে তুমি যত ইচ্ছা যত মন ততগুলো টপিক অনুযায়ী প্যারা করতে পারো। সো মূল আলোচনায় আসি। এটা আমাদের এসএসসি এবং এইচএসসিতে দু জায়গায় থাকে। এসএসসিতে মেবি কম্পোজিশন নামে এবং এইচএসসিতে এসএ নামে এটা থাকে ইংলিশ সেকেন্ড পেপারে। দেখো, এসে সাধারণত আমরা যে রচনাটাকে লিখি বাংলায় সেটাকে বলা হয় এসে। এটি মূলত 200 থেকে 300 ওয়ার্ডের মধ্যে হতে পারে। ক্লাস ওয়ারি এটি কম বেশি লিখতে হয়। এসে লেখার আগে এসে আমাদের একটা মোটামুটি ধারণা নেই। মোটামুটি এসে সম্পর্কিত আমরা সবাই এটা কম বেশি ভুল করে থাকি। আগে দেখে এসের একটা আমরা ভাগ করি। মনে করো এসেটাকে আমরা 3 পর্যায়ে ভাগ করতে পারি। মনে করি একটা স্যান্ডউইচের সাথে যদি আমরা তুলনা করি, দেখো স্যান্ডউইচের ওপরের অংশকে, উপরের যেমন অংশ থাকবে উপরের অংশটাকে বলা হবে এসে অনুযায়ী সেটা মনে করো যে ইন্ট্রোডাকশন। আমরা যদি স্যান্ডউইচের নিচেরটা চিন্তা করি সেটা হলো আমাদের কনক্লুশন, বা শেষের অংশটা হলো কনক্লুশন, এবং স্যান্ডউইচের মাঝে যে বডিটা থাকবে সেটাকে বলা হয় এসের ভাষায় আমরা মনে করব যে এটা হলো বডি প্যারাগ্রাফ। এখানে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড অনেকগুলো হিসাবে দিতে পারি। তো আদর্শ এসি লেখার জন্য আমাদের 5টি অংশ থাকে। তার মধ্যে 5টি অংশের মধ্যে 3টি অংশ আমাদের উল্লেখযোগ্য। একটা হলো ইন্ট্রোডাকশন, একটা বডি, এবং অন্যটি হলো কনক্লুশন। ইন্ট্রোডাকশনের যে বিষয়টা লক্ষ্য রাখবা, ইন্ট্রোডাকশনের মধ্যে কী কী থাকতে পারে? পরিচয় পড়বে, ওখানে টপিক সেন্টেন্স থাকতে পারে, হুক থাকতে পারে, থেসিস স্টেটমেন্ট থাকতে পারে, এবং আদার্স ফিউ কিছু সেন্টেন্স থাকতে পারে, যেগুলো আমরা নিচে আলোচনা করব এখন। বডিতে তোমার ইচ্ছা মতো 3 থেকে 4টি প্যাসেজ থাকতে পারে, যা কাকে সাপোর্ট দিবে? আমাদের যে টপিক সেন্টেন্স বা ইন্ট্রোডাকশন আছে তাকে আমরা সাপোর্ট দিয়ে বাকিগুলোকে লিখবো। এখান থেকে আমরা মেইন আইডিয়া এবং স্টেটমেন্টগুলো পাবো। কনক্লুশনে অর্থাৎ কি, আমরা যে উপরে যে জিনিসগুলো লিখব, অর্থাৎ ইন্ট্রোডাকশনে যেটা বিষয়ে আলোচনা করব বা থেসিসে যে বিষয়টাতে আলোচনা করব, কনক্লুশনে ঠিক সেম বিষয়ে আমরা সামারি আকারে যত থিম, অর্থাৎ একটা মূল বিষয় সারমর্মটা আমরা কনক্লুশনে লিখব। এখানে এইভাবেই আমরা কয়টি সেন্টেন্স আমরা লিখে ফেলব। এখন দেখো, আমরা যে ইন্ট্রোডাকশন লিখব সেটা আমাদের আগে টপিক সেন্টেন্সটা নির্ধারণ করতে হবে। এখন ইজি লেখার ক্ষেত্রে আরেকটা বিষয় আমাদের ধারণা রাখতে হবে, যেটা আমার জন্য সোজা। মনে করো যেটা আমি কমন পাইছি সেই জিনিসটা আমি লিখব। যেহেতু এটা একটা বিশাল আলোচনা, অনেক বড় আলোচনা, 3, 4, 5, 6, 7 পৃষ্ঠাও কেউ কেউ লিখে থাকে। সেটা তোমাদের লেখার স্পিড এবং লেখার ধরন অনুযায়ী লিখবা। এজন্য আমাদের যে বিষয়টা সম্পর্কিত বেশি ধারণা থাকবে আমরা ওই বিষয়টা সম্পর্কিত ইসি লিখব। এবং এসে মূলত মনে করো যে তোমাদের 5 ভিত্তিতে আসে। বর্তমান প্রেক্ষাপটের উপর, যেমন ছাত্র আন্দোলন কিছুদিন আগে গেল, তারপরে বর্তমান নির্বাচন, এই বিষয়গুলো নিয়ে আলোচনায় থাকে। তারপরে বিজ্ঞান সম্পর্কিত কোনো বিষয় সম্পর্কিত আসতে পারে, বাংলাদেশ সম্পর্কিত কোনো বিষয় থেকে আসতে পারে, অথবা পজিটিভ দিক এবং নেগেটিভ দিক সম্পর্কিত কোনো বিষয় থেকে আসতে পারে। এই 5টি বিষয়ের উপর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এসেগুলো আলোচনা হয়। দেখো, এসে টপিক সেন্টেন্স লেখার পর আমাদের কিছু কিছু, অর্থাৎ কি ড্রাফট লাইন বা আউটলাইনের যে কাজ সেটা আমরা পরে পড়ব। আগে আমরা পড়ব যে ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ। ঠিক আছে, ইন্ট্রোডাকশনের মধ্যে ইন্ট্রোডাকশন অর্থাৎ প্রথম যে আমরা লিখি না বাংলায় সূচনা বা ভূমিকা, এইটাই হলো তোমার ইন্ট্রোডাকশন। এই ইন্ট্রোডাকশনে আমাদের কয়টা টপিকে ভাগ করা থাকবে? মনে করো যদি হুকে চিন্তা করি, অর্থাৎ সবচেয়ে যে ফার্স্ট সেন্টেন্সটা লিখব, সেই প্রথম যে স্টেটমেন্টটা দিব, সেই স্টেটমেন্টটা যেন একটা সুন্দর হয়, যেন পুরো পাঠকের মনটা আমাদের ওই স্টেটমেন্টটার উপর থাকে বা এই সেন্টেন্সটার মধ্যেই থাকে, সেটা হবে তোমার হুক। টপিক সেন্টেন্স, অর্থাৎ এই টপিক সেন্টেন্স বলতে তোমার যে এই যে আমাদের যে ইন্ট্রোডাকশনগুলো লিখবো, ইন্ট্রোডাকশন সেন্টেন্সগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেটা হলো টপিক স্টেটমেন্ট। ঠিক আছে, এই টপিক স্টেটমেন্টে মূলত এসেটার মূল ধারণাটা ওখানেই থাকবে, বা একজন যদি কেউ পড়ে
তার মেইন আইডিয়া অর্থাৎ যেটাকে আমরা সামারি বলি সেইটা যেন ওই টপিক সেন্টেন্সের ওপর তারা বুঝতে পারে যে আসলে বিষয়টা কী নিয়ে আলোচনা। থেসিসে আসো তুমি। থেসিসটা হলো তোমাদের যা বলা থাকবে পুরা প্রবন্ধে আমরা যা লিখব বা পরের স্টেপ বাই স্টেপ আমরা বডিতে কী কী আলোচনা করব সেটা আমরা কি করব এই থেসিসের উপর অর্থাৎ নির্ভর করবে। যা অর্থাৎ মূলত যদি আমরা ইন্ট্রোডাকশন বা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফের উপর চিন্তা করি সেক্ষেত্রে থেসিসটা হবে আমাদের গুরুত্বপূর্ণ ইন্ট্রোডাকশনের লাস্টের লাইনগুলো, দুই একটা সেন্টেন্সগুলো সুন্দরভাবে দিলে যেন একটা সেন্টেন্সেই মূলত পুরা প্যারাগ্রাফের বা পুরা এসে যে মানটা থাকবে সেটাই হলো তোমার আর কি থেসিস। থেসিসের পর অর্থাৎ ইন্ট্রোডাকশনের এই জিনিসগুলো লেখার পর আমাদের যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে সেটা হলো ড্রাফটিং দ্য আউটলাইন। আমরা এমন টপিক নিয়ে আউটলাইনটা সাজাবো তার পরবর্তী অর্থাৎ প্রথম প্রায় আমরা ইন্ট্রোডাকশন শেষ, দ্বিতীয় যে প্যারাটায় আসবো সেটা আমরা ড্রাফটিং দ্য আউটলাইন এখানে এমন টপিকের উপর ভিত্তি করে লিখবো, একটা রোডম্যাপ তৈরি করব। মনে করো যে তুমি কোথাও যাচ্ছ, সেখানে তুমি রোডম্যাপে তুমি কোথা থেকে রিক্সায় যাবা, কখন তুমি অটোতে যাবা, এই বিষয়গুলো ভাগ করে নাও যে হ্যাঁ আমি এখান থেকে এইখানে যাব, এখান থেকে হেঁটে যাব। সেরকমভাবে আমরা যে ড্রাফটিং আউটলাইনটা করব, আমরা পরবর্তীতে বডিতে কী লেখাগুলো লিখব তা এই দ্বিতীয় প্যারাতে অর্থাৎ ড্রাফটিং আউটলাইনটে আমরা বিষয়টা তুলে ধরবো যে হ্যাঁ আমি পরবর্তীতে এই বিষয় নিয়ে আমরা যে পয়েন্টগুলো নিয়ে 3 থেকে 5টি বা 6টি পয়েন্ট নিয়ে আলোচনা করব সেই 6টি পয়েন্ট তুমি এখানে তুলে ধরবা ড্রাফটিং আউটলাইনে। ইন্ট্রোডাকশন শেষ, ড্রাফটিং আউটলাইনে আমাদের শেষ, ঠিক আছে। তারপর আসো তুমি বডি প্যারাগ্রাফ, অর্থাৎ এখানে তুমি ইচ্ছা মতো তুমি প্যারা করতে পারবা। তুমি 10টা প্যারা নাও, তোমার ইচ্ছা 5টা প্যারা নাও, 7টা প্যারা নাও, তোমাদের যে বিষয়টা থাকবে ওই বিষয়টার উপর তুমি ইচ্ছা মতো টপিক নিয়ে প্যারা করে লিখবা। এখানে তুমি মূলত কী কী বিষয় নিয়ে আলোচনা করবা, মেন আইডিয়া অর্থাৎ প্যারাগ্রাফের যে মূল বিষয়কে উপস্থাপন করতে হবে, তোমাকে সাপোর্ট দিতে হবে অর্থাৎ কোনো তথ্য উদাহরণ কিংবা পরীক্ষার সমীক্ষা যদি তুমি করো সেই ক্ষেত্রে সেটাকে তুমি সাপোর্ট দিবা, ক্লিয়ার। এবং শেষের দিকে কনক্লুশন প্যারাগ্রাফে মনে করো পুরো যে আলোচনাটা থাকবে সেটাকে তোমাদের একটা কি আলোচনা করবা। যেমন আমি এসেতে 4-5 ধরনের বডি প্যারাগ্রাফগুলো লিখবো, সেটা আমরা লাস্টের দিকে একটু কনক্লুশন টেনে দিব। কিন্তু এই কনক্লুশন আমাদের আবার উপসংহার কনক্লুশন না, এখানে লেখা যাবে না আবার কনক্লুশন। উপসংহার কনক্লুশন আমরা নিচে আলোচনা করব। দেখো যেমন বডিতে আমরা আলোচনা করলাম মেন আইডিয়া, সাপোর্ট, কনক্লুশনের বা ভিত্তি। এখন দেখো আমরা কনক্লুডিং প্যারাগ্রাফ অর্থাৎ শেষে যে আমাদের লাস্টে যে ফিনিশিং টানবো আমরা একটা এসেতে, মনে করো আমরা এভাবে 3-4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা লিখলাম, অনেকগুলো প্যারা দিলাম, লাস্টের যে প্যারা আমরা কনক্লুশন প্যারাগ্রাফ দেখব। আমরা যে থেসিস সেন্টেন্সটা নিছিলাম যে একটি সেন্টেন্সের মাধ্যমে আমরা প্রকাশ পেয়েছে ফুল এসেটা, সেই সিস্টেমটা আসলে তোমার ওই কথাটাকে তুমি আবার মনে করে দিবা যে একটা যে তুমি ওখানে ইন্ট্রোডাকশনটা লিখছিলা, যে প্রথমবারে একটা যে মূল আলোচনা লিখছিলা ইন্ট্রোডাকশনে, অর্থাৎ ওখানে থেসিস, হুক, টপিক সেন্টেন্স এই বিষয়গুলো ছিল, ওই বিষয়গুলোর উপর ভিত্তি করে একটু সামারি মতো করে তুমি ফিনিশিং টানবা। মনে করো ইন্ট্রোডাকশনে জাস্ট হুবহু লেখার দরকার নাই, ইন্ট্রোডাকশনে যে বিষয়গুলো লিখছিলা ওই বিষয়গুলো জাস্ট খালি তুমি আবার পুনরায় মনে করে দিয়ে ফিনিশিং টানবা। হুবহু দিও না, আবার ইন্ট্রোডাকশনটা হুবহু তুলে দিও না, জাস্ট ওটার মতো করেই দিলেই হয়ে যাবে। সো এটাই হলো ইসি লেখার তোমার একটা মূল টেকনিক। এইভাবেই তুমি যদি চেষ্টা করো অনেক ভালো মার্ক আশা করবা। দেখো আমরা যেহেতু বর্তমান প্রেক্ষাপটে যে কোনো বিষয় থাকতে পারে সেই বিষয়গুলো তোমরা পড়ে নিবা, বাংলাদেশ সম্পর্কিত যে বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট বোর্ড কোশ্চেনে দেখবা সেই বিষয়গুলো পড়ে নিবা, তারপর বিজ্ঞান সম্পর্কিত যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো সম্পর্কিত ধারণা রাখবা। তারপরে আমি নেগেটিভ এবং পজিটিভ দিকের কিছু একটু বিষয় দিচ্ছি, এই পারলে তোমরা এগুলো মুখস্থ করবা। এখান থেকে তোমাদের নেগেটিভ বিষয়গুলো এবং পজিটিভ বিষয়গুলো দিয়ে তোমরা এসেটা সুন্দরভাবে সাজাতে পারবা। মনে করো এরকম একটা এসে প্রবলেম জাতীয় কোনো এসে আসলো যে ভেরিয়াস প্রবলেম ইন বাংলাদেশ কম্পোজিশন, অর্থাৎ এই নামে যদি কোনো কম্পোজিশন বা এসে আসে, মনে করো পপুলেশন প্রবলেম, ফুড প্রবলেম, অর্থাৎ কি আমাদের প্রবলেম জাতীয়, সেক্ষেত্রে আমরা এই এসেটা ব্যবহার করতে পারি। মনে করো প্রথমে ইন্ট্রোডাকশন দিয়ে যে সমস্যা আসবে সেই সমস্যা লিখে এখানে তুলে দেওয়া আছে, যে সেন্টেন্সগুলো আছে হুবহু লিখবা। তারপর কজ, এই সমস্যার কারণ দেখাবা, এখানে তো সেন্টেন্সগুলো দেওয়াই আছে। তারপর ইফেক্ট, এর প্রভাব। তারপর রেমেডি, এটা তুমি কীভাবে প্রতিকার করতে পারো। তারপরে আসো তুমি কনক্লুশন অর্থাৎ ফিনিশিং টানবা। যেভাবে তুমি যদি এগুলো হুবহু মুখস্থ করো, এটা হুবহু মুখস্থ করেও লিখো, অর্থাৎ এগুলো নেগেটিভ দিকেরটা আসলো এখান থেকে, তুমি জাস্ট এই নেগেটিভ দিক যেখানে বিষয়টা আছে জাস্ট বিষয়টা বসায় দেওয়ার পর ইন্ট্রোডাকশন, কজ, ইফেক্ট, রেমেডি, কনক্লুশন, এভাবেই তুমি এই সেন্টেন্সগুলো যদি মুখস্থ করে এভাবেই লেখো
তার মানে নেগেটিভ দিকেই মোটামুটি একটা ভালো একটা এসে তৈরি করা যাবে। যারা পারো না তারা এইভাবেই লিখবা হুবহু, আর যারা পারো তারা তো এটা মুখস্থ করবাই, সাথে তোমরা আরও কিছু যুক্ত করতে পারো। এখন দেখো, যদি পজিটিভ কোনো দিক আছে, ভালো দিক, যেমন ভ্যালু অফ টাইম, হনেস্টি, তারপরে মনে করো যে ডিসিপ্লিন, এরকম থাকবে যে হেল্পফুলনেস, ট্রুথফুলনেস, এডুকেশন, লেবর, পোট্রিজম, গুড ম্যানার, পাংচুয়ালিটি, এইরকম যদি কোনো ভালো দিক আসে সেক্ষেত্রে তোমরা এই এসেটা ব্যবহার করতে পারো। জাস্ট মনে করো ইন্ট্রোডাকশনে দিয়ে গুড নেম অর্থাৎ এসে নেমটা দিতে পারো, সবুজ অক্ষরে এসে নেমগুলো, যে এসে নেমটা থাকলে এখানে অনেস্টি দিবা, দিয়ে শুরু করলে এটা মোটামুটি একটা হয়ে যাবে। এটা মনে করো পজিটিভ দিক। ইন্ট্রোডাকশন, ইটস ইফেক্ট, ইটস নেসেসারি, এটার প্রয়োজনীয়তা, ইটস ইম্পর্টেন্টনেস, এটারও প্রয়োজনীয়তা, আমাদের যে দরকারি বা গুরুত্বপূর্ণ যে বিষয়টা। তারপরে আছে কনক্লুশন, শেষে তুমি এটা কীভাবে শেষ করবা সেটা। ক্লিয়ার? এভাবেই তুমি আর কি গুড সাইডের যে বিষয়টা, এগুলো দিয়ে একটা সুন্দর একটা এসে তৈরি করতে পারো। আর এখানে মনে রাখবা, তুমি ইন্ট্রোডাকশন যেটা থাকবে সেটা তো থাকবেই। ইন্ট্রোডাকশনের পর তুমি একটা এক্সট্রা একটা ড্রাফিং আউটলাইন বানাবা, যেখানে তুমি পরবর্তীতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবা, যেমন ইস্ট ইফেক্টস, ইস্ট নেসেসারি, ইস্ট ইম্পর্টেন্টনেস, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবা। সেই বিষয়টা তুমি ইন্ট্রোডাকশনে পরে, অর্থাৎ ড্রাফিং আউটলাইনে একটা টপিক এনে ওখানে তুমি ওটা সামারাইজেশন তুলে ধরবা। সেম কাজটা তুমি এখানেও করবা। গুড ব্যাড সাইডে ইন্ট্রোডাকশনে পড়ে সেম জিনিসটাই তুমি এখানে করবা, তাহলে অনেকটা সুন্দর একটা এসে লিখতে পারবা। মূলত এভাবেই তুমি এসেটা যাদের মনে করো ইংলিশে দুর্বল, তারা এটা হুবহু মুখস্থ করে, যদি নেগেটিভ এবং পজিটিভ থেকে আসে তাহলে হুবহুই দিতে পারবা, কোনো সমস্যা নাই। ইভেন এখানে যেমন ইন্ট্রোডাকশনের পর কোলন দিয়ে আমি লেখা শুরু করছি, দেখো এসে নেমে এভাবে ডিরেক্ট লেখা শুরু করছি, তোমরা ওটা করবা না, তোমরা নিচে লিখবা। যেমন ইন্ট্রোডাকশন দেওয়ার পর যেমন এখানে আছে ইম্পালস, অবিডিয়েন্স, এখান থেকে যেমন লেখাটা আছে না, এই লাইন থেকে মনে করো যে ইন্ট্রোডাকশনের পর ইসি নেম থেকে ওই লাইনটা বাদ দিবা। বাদ দেওয়ার পর তুমি এই যে এখানে নিচ থেকে লেখা শুরু করবা। সবসময় টপিক দিবা, টপিকটা দেওয়ার পর তার নিচ থেকে লেখা শুরু করবা, তাহলে আমাদের প্যারাগুলো অনেক সুন্দর দেখাবে, যেহেতু মার্কের জন্য সুন্দর যে একটা বড় ফ্যাক্ট। মূলত কম্পোজিশন, কোথাও এসে, এটা দুই নামেই তোমাদের থাকবে, সেই অনুযায়ী তোমরা চেষ্টা করবা প্র্যাকটিস বেশি যত ইংলিশ সেকেন্ড পেপারে যে যত প্র্যাকটিস করবা বোর্ড কোশ্চেনগুলো তাদের জন্য তত ভালো। ইভেন বিগত সালের যে বোর্ড কোশ্চেনগুলো আছে, বোর্ড কোশ্চেনের মধ্যে তুমি দেখতে পারো যে কী বিষয়ের ওপর আমার এসেগুলো বেশি আসে। বিগত সালের বোর্ড কোশ্চেনের এসে বা কম্পোজিশনগুলো তুমি ট্রাই করবা, তাহলে তোমার এসে সম্পর্কিত একটা মোটামুটি ধারণা হবে। অবশ্যই ইংলিশ জানার জন্য ভোকাবুলারি, টেন্স, সেন্টেন্স এবং পার্ট অফ স্পিচ, এই চারটে জিনিস খুবই গুরুত্বপূর্ণ। ভোকাবুলারি তো মাস্ট বি লাগবেই, তোমার টেন্স, পার্ট অফ স্পিচ, আর একটা হলো সেন্টেন্স। এই তিনটা ভিত্তি যদি কারো আয়ত্ত থাকে তাহলে তার জন্য ইংলিশের যে কোনো বিষয়ে তোমার অনেক সোজা হয়ে যাবে। মূলত আজকের আলোচনা এসে এবং কম্পোজিশনেই ছিল, সবাই এটা ট্রাই করবা। আমি যতটুকু পারি তোমাদের জন্য চেষ্টা করতেছি, ইনশাল্লাহ দেখি সামনে কি হয়। সো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।